আমিও দেখলাম এবং মোদিবাবুর উক্তিও শুনলাম। খুবই তীব্র আক্রমণ করেছেন। তারপরে আমি তথ্যগুলো ঘেঁটে দেখলাম এবং পরবর্তীকালে মহকুমা শাসক কি লিখেছেন সেই চিঠিগুলো বাইরে বেরিয়ে গেছে, সেগুলো পড়ে দেখলাম। যেটা স্পষ্ট হচ্ছে যে রাষ্ট্রপতি আসলে প্রোটোকল বলে একটি জিনিস আছে। রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, উপরাষ্ট্রপতি হোক, ভারতবর্ষে কিছু সৌজন্যতার উপর আমাদের সংবিধান চলে, আমাদের গণতান্ত্রিক কাঠামো বেঁচে আছে। সেই সৌজন্যটি কিন্তু দেখানো হয়নি, এটা সবচেয়ে দৃষ্টিকটু লাগলো। মানছি যে মুখ্যমন্ত্রী নিজে অন্য ব্যাপারে ব্যস্ত আছেন, উনি যেতে পারলেন না, হতেও পারে, কিন্তু একটা প্রচেষ্টা করা উচিত ছিল। কিন্তু একজন সিনিয়র মন্ত্রী পাঠাতে পারতেন যে সৌজন্যটি দেখাবার জন্য। এটা সবচেয়ে খারাপ লাগলো এবং অন্যান্য রাজ্যের লোকেরাও এই মন্তব্যটি করবেন। কিন্তু এর সাথে জড়িয়ে আছে আরেকটি রাজনীতি। সেটি হলো যে এই রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, তিনি কিন্তু অনেক বছর ধরে আছেন, কিন্তু তার মুখ থেকে কোনো দিন আদিবাসী সম্প্রদায়ের হয়ে খুব একটা কিছু উক্তি আমরা পাইনি। এটাও কিন্তু মনে রাখতে হবে। যখন আদিবাসীদের বা ট্রাইবালদের মণিপুরে খুন করা হয়েছে, দিনের পর দিন খুন করা হয়েছে, তিনি মুখ খোলেননি। তাকে যখন অসম্মান করে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হলো তাকে না ডেকে, কেন তিনি সংসদের সবচেয়ে প্রধান, তখনও কিন্তু তিনি মুখ খোলেননি। অতএব বলতে খারাপ লাগছে, কিন্তু রাষ্ট্রপতিরও কয়েক জায়গায় অতি সংযম দেখান, আবার হঠাৎ অনেক রকমের মন্তব্য করেন। এই প্রথম শুনলাম তার মুখে মন্তব্য, শুনে কিছুখানি খারাপ তো লাগলোই যে উনি যেগুলো বলেছেন তার পেছনে সত্য আছে। কিন্তু আরও দৃষ্টিকটু লাগলো যে কই মণিপুরের সময় তো মুখ খোলনি, বা অন্যান্য জায়গায় যেখানে আদিবাসীদের ওপর অত্যাচার হচ্ছে, বাস্তারে হয়েছে, মহারাষ্ট্রে হচ্ছে, কোনো দিন একদিনের জন্য তো মুখ খোলেননি। হঠাৎ এত বছর পরে আদিবাসী সম্প্রদায় দেখিয়ে বলাটা কিরম কিরম লাগলো। আমার মনে হচ্ছে পুরোটাই মোদিবাবুর চাল। কেন আমাদের পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আদিবাসী সম্প্রদায় আছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সবাই জানে সবচেয়ে বেশি সম্প্রদায় ওখানে আছে। এবং আদিবাসী সম্প্রদায়কে যদি তার বক্তব্য রাখতে হতো, মনে হয় ওইসব জায়গায় গেলে বোধহয় ভালো হতো। তা না করে ওই শিলিগুড়ি, যেখানে একটা বোঝাই যাচ্ছে রাজনৈতিক লড়াই চলছে টিএমসি এবং বিজেপির মধ্যে, সেখানে শিলিগুড়িটাতে কেন গেলেন আমি জানি না। কিন্তু আমি একটা কথা, শেষ কথা বলবো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি কোথায় যাবেন, তার জন্য কোন জায়গাটা সুরক্ষিত হবে, সেটা কিন্তু সব ব্যাপারে রাজ্য সরকার ঠিক করতে পারে না। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি, প্রধানমন্ত্রী সারা রাষ্ট্রের জন্যে। অতএব তাদের ইন্টেলিজেন্স আছে, তাদের এসপিজি আছে, তারা নির্ধারণ করে এই জায়গাটা ঠিক হবে। এটা কিন্তু সবাই পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। যে রাষ্ট্রপতি যদি সত্যি সত্যি ওই জায়গাটাতেই করতে চাইতেন যেখানে উনি আগে ঠিক করেছিলেন শিলিগুড়ি শহরের মধ্যে, তবে যদি আইবি সজাগ হয়ে সচর হয়ে বলতো যে হ্যাঁ আমরা বলছি এই জায়গাটা ঠিক আছে, তবে কিন্তু রাজ্য সরকার কিছু করতে পারতো না। তা আইবি বাবাও চুপ করেছিলি কেন? সবাই চাকরি বাঁচাতে চায়। আইবি এত বড় একটা স্টেটমেন্ট দিয়ে যদি বলে যে হ্যাঁ ওই জায়গাটাই ঠিক আছে, পরে যদি কোনো দুর্ঘটনা হয় তখন আইবির উপর পড়বে। কিন্তু আমি যেটা বললাম সম্পূর্ণ আইনের কথা বললাম। আইনে আমরাও তো করেছি অনেক, প্রাইম মিনিস্টার ভিজিট, প্রেসিডেন্ট ভিজিট অনেক করেছি। সেখানে আমরা দেখতাম যে এই পুরো ব্যবস্থাটাই সেন্ট্রাল পুলিশ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স, এসপিজি তারা নিয়ে নিত। অনেক সময় আমি জেলা শাসক হয়ে এসপিজি, বা তখন তো এসপিজি ঠিক ছিল না,
সবে হয়েছে রাজীব গান্ধীর সময় শুরু হয়েছিল, তাদের গুঁতো খেতে হয়েছে। তারা কোনো ডিএমএসপি কাউকে মানে না, তারাই নিয়ে নেয় একেবারে, যেরকম আমেরিকান প্রেসিডেন্ট আসলে যেরকম আমেরিকান সিকিউরিটি নিয়ে নেয়। এটাই অবাক লাগলো যে তিনি রাজ্য সরকারের দাক্ষিণ্যে কেন বসে থাকলেন। রাষ্ট্রপতি কি কোথাও, মানে রাষ্ট্রপতি চেয়ার কোথাও কি রাজনীতিকরণ হয়েছে, রাজনীতির মধ্যে ঢুকে গেছে? এইবার হলো। এর আগে কিন্তু তিনি যথেষ্ট তার মান রেখেছেন, যথেষ্ট তিনি তার সৌজন্য দেখিয়েছেন, এবং অবাক হয়ে দেখলাম কীরমভাবে তিনি বিনা প্রতিবাদে অনেক জায়গায় তাকে মানে লাঞ্ছিত করা হয়েছে, জেনে শুনে তাকে বাদ রাখা হয়েছে। মানে আমি প্রাইম মিনিস্টারের কথা বলছি, জেনে শুনে তাকে কেটে দেওয়া হয়েছে, বাদ রাখা হয়েছে। তিনি কিন্তু মুখ খোলেননি, কোনো দিন মুখ খোলেননি। ওই তো বললাম, যেদিন নতুন আমাদের সংসদ ভবন উদ্বোধন হলো, উদ্বোধন করবে রাষ্ট্রপতি, সংসদের প্রথম উদ্বোধন সেশন তো করে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। রাষ্ট্রপতিকে না ডেকে মোদিবাবু তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে হুট করে ঢুকে চলে গেল, জয় শ্রীরাম বলতে বলতে ঢুকে গেল তারা। এগুলো তো তার কিছু বলা উচিত ছিল। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে যতবার আসবে ততবারই আসতে হবে, যেতে হবে, এটা আমার সঙ্গে সম্ভব না। 50 বার এসেছিলেন, 50 বারই যেতে হবে। কোথাও কি প্রোটোকল মানে বিরুদ্ধে চলে যাচ্ছে? 50 বার উনি কোনোবারই আসেন, এটা কথাটা বাজে কথা। এবং সত্যি কথা বলতে রাষ্ট্রপতি যতবার আসেন ততবার কিন্তু রাজ্যের প্রশাসনিক যিনি কর্তা বা আছেন তাদের একবার সৌজন্যর জন্য হলে এয়ারপোর্টে যাওয়া উচিত। এয়ারপোর্টে অন্তত যাওয়া বা কোনো একটা স্থলে গিয়ে একবার নমস্কার জানানো উচিত। সেটাই হলো সৌজন্য, সেটাই সৌজন্য। এইটা কি আমার শেষ প্রশ্ন, যে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে এই চেয়ারটাকে কি সম্মান জানানো উচিত ছিল না? মানে কোথাও কি যে সম্মানটা হারিয়ে ফেলছে দুদিকে, একদিকে মুখ্যমন্ত্রীর চেয়ার, ওদিকে রাষ্ট্রপতির চেয়ার। হ্যাঁ, সম্মান নিয়ে একটু টানাটানি হয়ে গেল, কিন্তু আমি আগেই যেটা বললাম যে এই যেটার থেকে এদের বিতণ্ডা যে কোথায় করব, সেই জায়গাটায় নির্ধারণ কিন্তু কেন্দ্রীয় সরকার চাইলেই করতে পারতেন। যদি কেন্দ্রীয় সরকার বলতেন যে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের গোয়েন্দা বাহিনী বলছে যে এখানেই ঠিক হবে, তবে রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকতো না, ওখানেই করতে হতো। তারা কেন চুপ হয়ে থাকলো? আর সৌজন্যর কথা বারবার, প্রোটোকলের কথা যখন বড় ভালো বলা হয় বারবার, সেটা কিন্তু প্রযোজ্য। এরপর থেকে যদি মুখ্যমন্ত্রী জেলায় যায় আর জেলা শাসক বলে আরে আমার তো অন্য কাজ আছে, মুখ্যমন্ত্রীর কেমন লাগবে? আর শেষ করছেন আরেকটা বিষয় মাথায় এলো, সেটা হচ্ছে এই যে গোটা পরিস্থিতি তৈরি হলো, প্রধানমন্ত্রীর চিঠি, মুখ্যমন্ত্রীর চিঠি, নির্বাচনের মুখে এইটা কতটা ছাপ ফেলবে? না না, এটা রাষ্ট্রপতিকে ইস্যু করেছে জেনে শুনে, আর রাষ্ট্রপতি এর প্রক্রিয়ার মধ্যে নিজেকে জড়িয়েছে জেনে শুনে। মনে রাখতে হবে রাষ্ট্রপতি নিজে কিন্তু ওদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ওদের বিজেপির সংসদ মানে বিজেপির সদস্য থেকে উঠেছেন। উঠে বেশ কয়েক বছর তিনি তার ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন এবং একটা সম্মান রেখেছিলেন। এবার কেমন জানি মনে হচ্ছে যে পার্টির ডাকটা তার কাছে বড় হয়ে গেছে। এদিকে আদিবাসী ভোটে প্রভাব পড়বে? না 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 না, আদিবাসী ভোট শিলিগুড়িতে যেদিকে যাওয়ার কথা সেদিকেই যাবে না, বাকি এলাকাগুলো মানে বাকি মনে তো হয় না। খোঁজাবার একটা চেষ্টা হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে বামফ্রন্টের আমলে বা তৃণমূলের গোড়ার দিকের আমলে আমাদের বাংলায় কিন্তু জাত পাত আদিবাসী এসব নিয়ে কোনো রাজনীতি হতো না। আমি 50 থেকে আমি প্রায় 1915-17 অবধি বলবো, কোনো দিন আমরা এসব শুনিনি, কোনো দিন শুনিনি। সব শুরু হয়েছে মোদি আসার পরে। ওইখান থেকে মতুয়াদের নিয়ে নমশূদ্র পলিটিক্স, ওই প্রান্তে গিয়ে মাহাতোদের নিয়ে পুরুলিয়াতে আর এক রকমের পলিটিক্স, ওখানে গিয়ে সাঁওতালদের নিয়ে খুঁচিয়ে, ওখানে নেপালিদের খুঁচিয়ে, এই যে মানে জাতি উপজাতি নিয়ে রাজনীতি করা, এই জাতপাতটা হলো এদের একটা মানে অস্ত্র। জাতপাত দিয়ে বিভাজন সৃষ্টি করো, বিভাজন সৃষ্টি করে তারা রাজত্ব করো। এখানে কিন্তু আমার বলতেই হবে যে জাতপাত বাংলায় কিন্তু এনেছে এরা।
জাতপাত নিয়ে রাজনীতি এরা এনেছে। মমতা ব্যানার্জি তার মতন ব্যবহার করেছেন। আর এক্ষেত্রে আমার দুঃখ লেগেছে যে একটা সৌজন্য যদি না রাখে, ওই বললাম কালকে যদি জেলা শাসকরা বলে আমরা ব্যস্ত, আমরা যাব না, এর আগেও তো হয়েছে সব ঘটনা। একটা জিনিসটা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মানুষের মধ্যে সৌজন্য থাকে।